হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি তোমাদের ইন্দ্রনীল স্যার কমার্সের যে নিয়মিত ক্লাস তোমাদের এখন রাখছি, তার মধ্যে আজকের যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট, বা বাংলায় যেটাকে আমরা বলি বিপণন ব্যবস্থাপনা। আজকে আমাদের এই মার্কেটিং ম্যানেজমেন্ট যে পার্টের তোমরা দেখতে পাচ্ছ, মূলত আলোচনা যেখানে হচ্ছে সেটা হচ্ছে বেসিক মার্কেটিং ফাংশনস। আলোচনায় আছে আমাদের বেসিক মার্কেটিং ফাংশনস, তার সঙ্গে আছে মডার্ন কনসেপ্ট অফ মার্কেটিং আর মার্কেটিং মিক্স। তার সঙ্গে রয়েছে আমাদের প্রোডাক্ট লাইফ, বা যেটাকে বাংলায় আমরা বলি পণ্যের জীবনচক্র, প্রোডাক্ট লাইফ সাইকেল, আর প্রাইসিং পলিসিস অ্যান্ড স্ট্র্যাটেজিস, সেলস অর্গানাইজেশন অ্যান্ড সেলস প্রমোশন। এই হচ্ছে আমাদের মার্কেটিং ম্যানেজমেন্টের এইটুকুনি পার্ট, যা আমাদের স্কুল সার্ভিস কমিশন যা সিলেবাসের মধ্যে রেখেছে, সেই পার্টটার মধ্যে আমরা আজকে আলোচনায় রয়েছি। তার আগে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের উড়ান পাঠশালা টোটালি ফ্রি অফ কস্টে যে ক্লাসগুলো আমাদের দিয়েছে, সেই ক্লাসগুলো অবশ্যই কিন্তু প্রত্যেকে করো। কারণ এই ক্লাসগুলো যদি নিয়মিতভাবে যদি তোমরা করো, তাহলে আর বেশি দিন নেই, 15-20 দিনের মধ্যে যে আমরা পরীক্ষায় যেটা বসবো, সেখানে দেখা যাবে অনেক অংশই এখান থেকে নিয়মিত যদি ক্লাস করা যায়, তাহলে সেখান থেকে কমন পাওয়া যাবে। তো অ্যাকচুয়ালি সেখানকার আমাদের এখান থেকে মক টেস্ট রয়েছে, আমাদের এখানে তোমার বিভিন্ন যে সমস্ত ক্লাস ভিডিওগুলো রয়েছে, এগুলো তোমাদের কিন্তু কাজে লেগে যাবে। ঠিক আছে, মক টেস্ট, ক্লাস টেস্ট, বা যেগুলো সমস্ত আমাদের যে ভিডিওগুলো আমরা এখানে রাখছি, সেইগুলো তোমরা নিয়মিত দেখো। নেক্সট আমরা ঢুকে যাই আজকের টপিকের মধ্যে। প্রথম হচ্ছে যে মার্কেটিং, যাকে বাংলায় বলে বিপণন। মার্কেটিং ম্যানেজমেন্ট মানে বিপণন ব্যবস্থাপনা, আর মার্কেটিং শুধু কথাটা মানে হচ্ছে বিপণন। বিপণন কাকে বলে? প্রথমে আগে বলি, সেলস আর মার্কেটিং এই দুইয়ের মধ্যে আমরা অনেকেই কিছু মানে মিক্স আপ করে ফেলি। অনেকের কাছেই সেলস সোজা, মার্কেটিং ওটাই। কিন্তু সেলস মানে হচ্ছে নিছকই বিক্রি করা, কোনো জিনিস বিক্রি করা, সেটা আইদার মেবি গুডস অর সার্ভিস, হোয়াট এভার মেবি, তো যাই হোক সেটা হচ্ছে সেলস। আর মার্কেটিং আমরা কখন যেটা বলছি না, যখন কোনো জিনিস বিক্রয় করার ক্ষেত্রে তার পারিপার্শ্বিক কতগুলো বিষয়কে বিশেষভাবে লক্ষ্য বা নজর রেখে সেই বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে যে সমস্ত কাজগুলো যুক্ত থাকে বা জড়িত থাকে, তাকে আমরা বলছি বিপণন। দেখো এই ডেফিনেশনটাতে তোমাদের ক্লিয়ার হবে যে মার্কেটিং কনসিস্ট অফ দোজ এফর্টস হুইচ এফেক্ট ট্রান্সফার ইন ওনারশিপ অফ গুডস অ্যান্ড কেয়ার ফর দেয়ার ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ মার্কেটিং বা বিপণনের মধ্যে কি বলছে, কতগুলো প্রচেষ্টা, কতগুলো কাজের কথা বলেছে, যে কাজগুলোর মধ্যে কি করা হয় না, কোনো পণ্যের তার যে মালিকানার হস্তান্তর হয়, হ্যাঁ, পণ্যের মালিকানার পরিবর্তন হয়। তাহলে মার্কেটিং কনসিস্ট অফ দোজ এফর্টস হুইচ এফেক্ট ট্রান্সফার ইন ওনারশিপ অফ গুডস অ্যান্ড কেয়ার ফর দেয়ার ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের জিনিসের যে বন্টনগত যে আমাদের যে বন্টন এবং তার হস্তান্তরগত যে পরিবর্তন ঘটে, সেইটা কিন্তু মার্কেটিং এর কাজের মাধ্যম দিয়ে হয়ে থাকে। সো ইট ইজ দ্য প্রসেস by which products and services are made available to the ultimate consumers from their point of origin. একটা জিনিস কোন একটা জায়গায় বিক্রি হচ্ছে, উৎপাদন হচ্ছে, ধরা যাক উৎপাদন হওয়ার পর সেটা যখন ক্রেতার হাতে এসে পৌঁছয়, কতগুলো স্তর অতিক্রম করে, এই যে কতগুলো স্টেজ ক্রস করছে, এবং যার মাধ্যমে আলটিমেট প্রোডাক্টটা কনজিউমারের কাছে গিয়ে পৌঁছচ্ছে, এর মধ্যে যতগুলো কাজ রয়েছে সেই কাজটা পুরোপুরি হচ্ছে বিপণনের কাজ। অর্থাৎ মার্কেটিং এই জায়গাটা দেখভাল করে, মার্কেটিং এই পার্টটার পুরোপুরি দায়িত্ব নেয়। ইট এমব্রেসেস অল দোজ অ্যাক্টিভিটিস হুইচ আর মেন্ট টু এনশিওর দ্য ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ফ্রম প্রডিউসার্স টু কনজিউমার্স। তাহলে খেয়াল রাখতে হবে যে একটা জিনিস যেটা প্রোডাকশন পয়েন্ট বা যেখানে উৎপাদন হচ্ছে, সেটা কোনো প্ল্যান্ট হতে পারে, কোনো ফ্যাক্টরি হতে পারে, অথবা যে কোনো কারখানা, কলকারখানা, যে কোনো একটা জায়গায় যেখানে প্রোডাকশন হাউস, সেখান থেকে যেখানে কনজামশন পয়েন্ট, অর্থাৎ যেখানে ক্রেতা তার কাছে পৌঁছতে চাইছে সেই প্রোডাক্টটা, সেই জায়গায় পৌঁছে দিতে গেলে কতগুলো পণ্য এবং পরিষেবার যে প্রবাহ বা যেটাকে আমরা ফ্লো বলছি, সেটাকে যেভাবে এটাকে এনশিওর করা হয় যে সমস্ত ধরনের কাজ, যে কাজগুলোর মাধ্যমে ওই উৎপাদন স্থল থেকে
ক্রেতার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব হয়, সেটাই হচ্ছে মার্কেটিং। অর্থাৎ মার্কেটিং হচ্ছে একটা অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটার মধ্যে এই ধরনের বিশেষ বিভিন্ন কাজগুলো জড়িত থাকে বা যুক্ত থাকে। আমরা এর পরবর্তীতে আসবো যে এই মার্কেটিং যে কাজগুলো আমরা বলছি, যার মাধ্যমে ক্রেতার পাচ্ছে উৎপাদন স্থল থেকে বিক্রেতার মাধ্যমে সেই জিনিসগুলো ক্রেতার হাতে এসে পৌঁছচ্ছে। যেমন তোমরা হয়তো জানো যে কোনো জিনিস সেখানে তো প্রোডাকশন হয়, তারপরে কি থাকে, বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকে, সেটা হোলসেলার হতে পারে, তারপর রিটেলার হতে পারে, বা মধ্যবর্তীতে কোনো একটা এজেন্সি বা এজেন্ট হতে পারে, এবং আলটিমেট সেখানে থেকে কনজিউমারের কাছে গিয়ে পৌঁছয়। এই যে দুটো, তিনটে বা চারটে স্তর অতিক্রম করে তবে গিয়ে ক্রেতা হাতে পাচ্ছে, তাহলে মাঝের এই যে অ্যাক্টিভিটিসগুলো, এই যে বিভিন্ন যে টাইপের যারা মিডল ম্যান রয়েছে, যাদের মাধ্যমে এটা উৎপাদক থেকে ক্রেতার হাত পর্যন্ত গিয়ে পৌঁছলো, টোটালটাই মার্কেটিং অ্যাক্টিভিটিস মধ্যে পড়ছে। আমরা বিপণন কাকে বলে জানলাম, এবার হচ্ছে বিপণনের কি গুরুত্ব। এই প্রশ্ন তোমরা হয়তো পেতে পারো যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মার্কেটিং। 3-4টে হয়তো অপশন দেবে, এক ঝলক দেখে নাও মার্কেটিং এর ইম্পর্টেন্সের মধ্যে কি কি পড়ছে। বিপণনের যে গুরুত্ব এখানে বলা হয়েছে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ক্রিয়েশন অফ ডিমান্ড ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। কোনো জিনিস বা কোনো পরিষেবার যে চাহিদা সৃষ্টি করা, এটা হচ্ছে কিন্তু মার্কেটিং এর 1 নম্বর কাজ। অর্থাৎ চাহিদা তৈরি করতে গেলে সেই জিনিসটার সঙ্গে শুধু তার যে বেসিক প্রোডাক্টটা শুধু থাকলে হবে না, তার প্যাকেজিং থেকে, লেবেলিং থেকে, তার কালারিং থেকে, তার বিভিন্ন জিনিসগুলো যাতে করে সেটা মানুষ সহজেই যাতে পেতে পারে, সেই পুরোপুরি এই জায়গাটাকে তৈরি করা, এটা কিন্তু মার্কেটিং এর দায়িত্ব। তাই 1 নম্বরে আমরা বলছি ক্রিয়েশন অফ ডিমান্ড ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। চাহিদা তো সৃষ্টি হলো, তারপরে কি করা হয় দেখো। দ্বিতীয় হচ্ছে মেনটেন্স ব্যালেন্স বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যা চাহিদা তৈরি হলো এবং মার্কেটে তার এগেনস্টে যা সাপ্লাই রয়েছে, তাদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা, তাদের মধ্যে একটা ভারসাম্য নিয়ে আসা। এই ভারসাম্য আনার কাজটা করে মার্কেটিং। চাহিদা এবং যোগান, বাজারে কি পরিমাণে চাহিদা আছে, যদি চাহিদা অতিরিক্ত থাকে, যোগান যদি না যথেষ্ট থাকে, তাহলে অটোমেটিক্যালি কি হবে না, সেখানে দেখা যাবে যে মানুষ তার চাহিদা পূরণ করতে পারছে না। আর যদি উল্টোটা হয় যে যোগানের পরিমাণ যথেষ্ট বেশি কিন্তু চাহিদা সেভাবে নেই, তাহলে সেখানে আনসোল্ড স্টক বেড়ে যাবে এবং স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু ব্যবসায়ের একটা সমূহ ক্ষতি হবে। থার্ড হচ্ছে দেখো সেলস প্রমোশন। সেলস প্রমোশন অর্থাৎ বিক্রয় প্রসার, যেটাকে বাংলায় বলে। হ্যাঁ, সেলস, আমরা যে সেলসম্যান যেটা সেলস করছে, বিক্রেতা যে জিনিস বিক্রি করছে, সেই বিক্রিকে আরো কি করে বাড়ানো যায়, তার জন্য কতগুলো এফর্ট সেটা থ্রু মার্কেটিং করা হয়, যেটাকে আমরা বলছি সেলস প্রমোশন। এবার এই সেলস প্রমোশনের মাধ্যমে সেটা অ্যাডভার্টাইজিং হতে পারে, পাবলিসিটি হতে পারে, এবং আদার্স কিছু কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো সবই সেলস প্রমোশনের মধ্যে ইনক্লুডেড। নেক্সট, ইনক্রিজ ইন রিস্ক বেয়ারিং ক্যাপাসিটি, অর্থাৎ ঝুঁকি বহন করার যে ক্ষমতা, সেটাকে বাড়ানো। ঝুঁকি বহন করার ক্ষমতাকে বাড়ানোর জন্য আমরা জানি কি বীমা কোম্পানিগুলো আছে, তারা কি করে না, একজন ব্যবসায়ীর যে পরিমাণে উৎপাদন হয়েছে, যে পরিমাণে তার প্রোডাক্ট নিয়ে সে ব্যবসাটা করছে, তার সেই ঝুঁকিটার দায়িত্ব নেয় কে? ঝুঁকির দায়িত্ব নেয় হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। এখন দেখা যাচ্ছে যে মার্কেটিং সেখানে কি করে না, সেই কোম্পানির যা যা হয়তো প্রোডাকশন রয়েছে তার পুরোটারই বিমার দায়িত্ব নেয়, এবং বিমার দায়িত্বটা সেটা কোনো একটা বিমাকারী সংস্থার সঙ্গে যৌথভাবে থেকে সেই কাজটা সে করে। নেক্সট, ক্রিয়েশন অফ ভেরিয়াস ইউটিলিটিস, বিভিন্ন ধরনের উপযোগিতা সৃষ্টি করা, এটাও মার্কেটিং এর কাজের মধ্যে পড়ে। পণ্য উৎপাদনের পর তারপর ধরা যাক যে সেটা উৎপাদক থেকে বিভিন্ন যে ডিস্ট্রিবিউশন চ্যানেল যেগুলো রয়েছে, অর্থাৎ এই যে একটু আগে বলছিলাম ডিস্ট্রিবিউটর বলো, এজেন্ট বলো, হোলসেলার বলো, রিটেলার বলো, এবং আপ টু কনজিউমার, প্রতিটা স্তরে এই তাদের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করা, যোগাযোগ সৃষ্টি করে তাদের কাছে পণ্যের সরবরাহ যথাযথভাবে পৌঁছে দেওয়া, এই সমস্ত রকম কাজগুলো করা। হ্যাঁ, এবং ক্রেতা যাতে নির্দিষ্ট সময়ে এবং তার চাহিদা মতন সেই পণ্য যাতে পেতে পারে তার ব্যবস্থা করে দেওয়া, এই সমস্ত ধরনের যে ইউটিলিটিগুলো সেগুলো ক্রিয়েট করে কে না, করে মার্কেটিং। এই জন্য বলছে ক্রিয়েশন অফ ভেরিয়াস ইউটিলিটিস। এর মধ্যে ট্রান্সপোর্টেশন হবে, এর মধ্যে অ্যাডভার্টাইজিং হবে, এর মধ্যে বিভিন্ন ধরনের সেলস প্রমোশন যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো হতে হবে, সবগুলো মিলিয়ে হচ্ছে মার্কেটিং এর কাজ। মার্কেটিং এই জায়গাটা করে।
ইম্পর্টেন্স বলতে গেলে আমরা আরেকটা পয়েন্ট বলবো যে বেটারমেন্ট ইন দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং। এই যে মার্কেটিং এর দায়িত্ব দরকার কেন, মার্কেটিং না থাকলে আজকে এই যে বিভিন্ন ধরনের যে কাজের যে সমন্বয়, যেগুলো একটা সেলসম্যানের বা একজন সেলারের তার যে প্রোডাক্টকে সেল করার ক্ষেত্রে তার আনুষঙ্গিকভাবে সাহায্য করে, যেটা না হলে সাধারণ মানুষের কাছে এই কোনো প্রোডাক্ট তৈরি হওয়ার পর অতি সহজেই সেটা কিন্তু তাদের কাছে পৌঁছতো না, এবং মানুষ সেগুলোকে ব্যবহার করতে পেরে তাদের জীবনযাত্রার মানের উন্নতি হয়। তাহলে জীবনযাত্রার মান উন্নতি করাটাও কিন্তু বিপণনের একটা গুরুত্বের মধ্যে পড়ে। তাহলে কি কি পয়েন্ট একবার বলি। ফার্স্ট হচ্ছে চাহিদা সৃষ্টি করা, দ্বিতীয় হচ্ছে চাহিদা তৈরি হওয়ার পর চাহিদা এবং যোগানের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা, 3 নম্বর হচ্ছে কি যা বিক্রয় হবে সেই বিক্রিটাকে প্রসার করার জন্য বা সেলসকে প্রমোট করার জন্য যে সমস্ত প্রমোটিং অ্যাক্টিভিটিস সেগুলো মার্কেটিং এর মধ্যে যুক্ত রয়েছে। আর হচ্ছে ঝুঁকি বহনের ক্ষমতা বাড়ানো, বিভিন্ন উপযোগিতা তৈরি করা এবং জীবনযাত্রার মান আরো বাড়ানো, এই সবটাই হচ্ছে মার্কেটিং এর দায়িত্বের মধ্যে পড়ে। তোমাদের 3-4টা অপশন তুলে দেবে, দিয়ে হয়তো একটা অড ম্যান আউট হিসেবে হয়তো অন্য কিছু ঢুকিয়ে দেবে, দিয়ে বলবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইম্পর্টেন্স অফ মার্কেটিং। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো সেখানে কাজে লাগবে। নেক্সট, অবজেক্টিভস অফ মার্কেটিং, অর্থাৎ বিপণনের উদ্দেশ্য কি। বিপণনের উদ্দেশ্য হচ্ছে যে প্রথম যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি বাড়ানো। ক্রেতা কোনো একটা জিনিস হয়তো এমনভাবে পাচ্ছে তাতে হয়তো সে জিনিসটা পেলো কিন্তু আলটিমেট তাকে কোনোভাবে স্যাটিসফাই করতে পারলো না। অর্থাৎ ধরা যাক কোনো একটা হয়তো খোলাভাবে একটা জিনিস দেওয়া হলো, সেটা হতে পারে কোনো ব্রেড হতে পারে বা বাটার হতে পারে বা কোনো সুগার হতে পারে, টি হতে পারে, হোয়াট এভার মেবি। দেখা যাচ্ছে যে তার কোনো প্যাকেজিং এর ব্যবস্থা নেই, বা প্যাকেজিং হয়তো আছে সেটার হয়তো লিকেজ কোনো যে সেটাকে মানে প্রোটেক্ট করার জন্য তার ধরনের কোনো সেভাবে ব্যবস্থা রাখা হয়নি। তাহলে মার্কেটিং কিন্তু এই জায়গাগুলো দেখবে, যেভাবে জিনিসটা পেলে প্রোডাক্টটা পেলে একজন কনজিউমার খুব স্যাটিসফ্যাক্টরিলি সেটাকে ইউটিলাইজ করতে পারবে, সেই জায়গাটা কিন্তু মার্কেটিং এর দায়িত্ব। অর্থাৎ ম্যাক্সিমাম কনজিউমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড প্যাট্রোনেজ, ক্রেতা যতটা একটা প্রোডাক্ট পেলে যেভাবে পেলে সেটাকে সবচেয়ে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে এবং স্যাটিসফাইড হবে, সেই জায়গাটায় পৌঁছে যাওয়াই কাজ হচ্ছে মার্কেটিং। সেকেন্ড হচ্ছে অপটিমাম প্রোডাকশন পসিবিলিটিস। একটু আগে একটা পয়েন্ট বলেছিলাম আগের পেজে, যে জিনিস তৈরি হবে সেই জিনিসটা তৈরি হওয়ার পর বাজারে একটা চাহিদা সৃষ্টি হয়, চাহিদা এবং যোগান তার মধ্যে যে ভারসাম্য, সেই ভারসাম্যটা রাখার দায়িত্ব কার, ভারসাম্য বজায় রাখার দায় হচ্ছে মার্কেটিং। সেই জন্য বলা হয়েছে অপটিমাম প্রোডাকশন পসিবিলিটিস, অর্থাৎ ঠিক যতটা প্রোডাকশন মানে হলে হয়তো ওই মার্কেটে সেটা ওকে অপটিমাম হতে পারে বা সেটা ব্যালেন্সড হতে পারে, সেইটাকে বজায় রাখা হচ্ছে মার্কেটিং এর কাজের মধ্যে পড়ে। থার্ড বলা হয়েছে দেখো রিয়েলাইজেশন অফ ম্যাক্সিমাম প্রফিটস, অর্থাৎ সর্বোচ্চ মুনাফা যাতে সেটা সেখান থেকে আদায় হয় তার ব্যবস্থা করে। যে কোনো বিজনেসে প্রফিটটাই হচ্ছে আলটিমেট, এই প্রফিটটা পেতে গেলে তার থেকে যথেষ্ট পরিমাণে যাতে প্রফিট যাতে সেখান থেকে রিয়ালাইজ করা যায় সেই জায়গাটা কিন্তু মার্কেটিং কিন্তু নজরে রাখে। আর এনশিওরিং কন্টিনিউয়াস বিজনেস গ্রোথ, মার্কেটিং আনার এটাই একটা বড় লক্ষ্য যে যাতে করে বিজনেস গ্রোথ যাতে ক্রমাগত বৃদ্ধি পায়। অর্থাৎ গ্রোথ যদি না বাড়ে, বিজনেস যদি এক্সপ্যান্ড না করে তাহলে কি হবে না, তাহলে প্রফিট পরিমাণ বাড়বে না এবং সেখানে তার পাশাপাশি যে বিজনেসের প্রত্যেকটা বিজনেসের সাধারণভাবে লক্ষ্য থাকে যে একটা মনোপলি ক্রিয়েশন করা, সেই জায়গায় পৌঁছতে গেলে অবশ্যই কিন্তু মার্কেটিংয়ের সাহায্য প্রয়োজন। তাহলে মার্কেটিংয়ের অবজেক্টিভ বলতে গেলে একটা হচ্ছে ম্যাক্সিমাম কনজিউমার স্যাটিসফ্যাকশন, দ্বিতীয় হচ্ছে অপটিমাম প্রোডাকশন পসিবিলিটি, থার্ড হচ্ছে রিয়েলাইজেশন অফ ম্যাক্সিমাম প্রফিট, আর লাস্ট হচ্ছে এনশিওরিং কন্টিনিউয়াস বিজনেস গ্রোথ। 4টি পয়েন্ট। নেক্সট বলছে যে মার্কেটিং অ্যান্ড সেলিং, যেটা আমি একটু আগে বলছিলাম যে এই দুইয়ের মধ্যে কি পার্থক্য। সেলিং মার্কেটিং অনেকেই ঠিক একই দৃষ্টিকোণ থেকে দেখে, কিন্তু এটা বলি তোমাদের যে মার্কেটিং কথাটা সেলিং এর থেকে মানে সেলস আর মার্কেটিং এর মধ্যে মার্কেটিং টার্মটা কিন্তু অনেক ব্রডার কনসেপ্ট হিসেবে ব্যবহার হয়। আগে ছিল সেলিং, পরবর্তীকালে এসছে মার্কেটিং, অর্থাৎ মার্কেটিং সেই অর্থে বলা যায় মডার্ন কনসেপ্ট,
সেলিং হচ্ছে ওল্ডার কনসেপ্ট। মার্কেটিং কাকে বলে না, প্রথমেই দেখো এই পার্থক্যগুলোর এই পয়েন্টগুলো ওয়ান বাই ওয়ান বলি। মার্কেটিং এ প্রথমে বলেছে যে এটা একটা ফিলোসফি অ্যান্ড পলিসি অফ এ বিজনেস কনসার্ন, অর্থাৎ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কিভাবে সেটা আরো তার বিজনেস গ্রোথকে বাড়াবে, কি করে কনজিউমার স্যাটিসফ্যাকশনকে আরো বেশি করে আনতে পারবে, ডিমান্ড সাপ্লাই এর মধ্যে কি করে ব্যালেন্স মেনটেন করবে, এই যে বিভিন্ন রকম দর্শন, হ্যাঁ, বিভিন্ন ধরনের ব্যবসায়িক যে নীতি, সেইটা মার্কেটিং এর মাধ্যমে ফোকাসড হয়। Whereas সেলিং কাকে বলে বলছে না, সেলিং ইজ দ্য ট্রান্সফার অফ ওনারশিপ অ্যান্ড টাইটেল অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। যে জিনিসটা তৈরি হলো বা বাজারে এলো বিক্রির উদ্দেশ্যে, সেইখানে নিছক বিক্রেতা থেকে ক্রেতার কাছে সেই পণ্য বা পরিষেবার হস্তান্তর হয়, তার মালিকানার বদল হয়, সেটাই হচ্ছে সেলিং। সেলিংটা ভেরি সিম্পল, কিন্তু মার্কেটিংটা তারপরে মানে তার সাথে কিছু জিনিস জড়িত থাকে, কিছু অ্যাক্টিভিটিস তার সঙ্গে ইনভলভমেন্ট থাকে, সেটা হচ্ছে মার্কেটিং। নেক্সট দেখো, মার্কেটিং হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া, সো ইটস স্কোপ ইজ ওয়াইড। একটু আগেই যে কথাটা বলছিলাম যে একাধিক কাজকর্ম যুক্ত থাকে এই সেলস অ্যাক্টিভিটির সাথে, সেই সেলস অ্যাক্টিভিটির সাথে যে সমস্ত কাজগুলো যুক্ত থাকে, একটা নয় একাধিক কাজ, সেইগুলোকে বলা হচ্ছে এখানে কম্প্রিহেন্সিভ আইডিয়া, এবং সেইটা আমাদের বিজনেস গ্রোথকে বাড়াতে সাহায্য করে এবং সেলস ভলিউমকে আরো ইনক্রিজ করতে সাহায্য করে। তাহলে সেলিং কাকে বলছে না, সেলিং বলছে ইট ইনক্লুডস দ্য ডিস্ট্রিবিউশন অফ গুডস, সো ইট হ্যাজ এ লিমিটেড স্কোপ। অর্থাৎ সেলিং এর মাধ্যমে কি হচ্ছে না, পণ্য পরিবহনকে এর মধ্যে যুক্ত করা হচ্ছে, ঠিক আছে, পণ্যের বন্টনকে যুক্ত করা হচ্ছে। অর্থাৎ জাস্ট বিক্রেতা থেকে ক্রেতা, এই যে জিনিসটা যে ট্রান্সফার অফ গুডস হচ্ছে, সেটাই হচ্ছে সেলিং, নাথিং বাট। তাহলে এটার পরিধি খুব সীমিত, আর আমরা দেখলাম কি মার্কেটিং এর পরিধি হচ্ছে তার থেকে অনেক বেশি প্রসারিত বা অনেক বেশি ওয়াইডার। থার্ড যেটা বলছে দেখো, প্রিন্সিপাল ফাংশন ইজ দ্য প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যাকর্ডিং টু কনজিউমার নিডস বা অ্যাকর্ডিং টু কনজিউমার ডিমান্ড। ক্রেতা যে জিনিসটার যেভাবে চাহিদা করছেন, যেভাবে তিনি পেতে চান, যে সময়ে পেতে চান, যে পদ্ধতিতে চাইছেন, ঠিক সেইভাবে তার কাছে কোনো পণ্যের উপস্থাপনা করা বা পণ্যকে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে মার্কেটিং এর হচ্ছে মুখ্য কাজ, ঠিক আছে। ক্রেতা কি চাই সেটাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য। আচ্ছা, ক্রেতার স্বার্থকে বজায় রাখা, ক্রেতার চাহিদাকে পূরণ করা। Whereas সেলিং এ বলা হয়েছে দ্য প্রিন্সিপাল ফাংশন ইজ টু এনশিওর অ্যাবাউট দ্য সেল অফ গুডস। এখানে কিন্তু মূল কাজটাই হচ্ছে মাল বিক্রি করা, যেটাকে বলে, অর্থাৎ কোনো পণ্য বা পরিষেবার হস্তান্তর, ট্রান্সফার অফ গুডস আর সার্ভিসেস, ট্রান্সফার অফ ওনারশিপ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, এটাই হচ্ছে প্রিন্সিপাল ফাংশন অফ সেলিং। আমাদের পয়েন্টগুলো দেখলে এটা বোঝাই যাচ্ছে যে মার্কেটিং এর কিন্তু স্কোপ অনেক বেশি, মার্কেটিং এর কিন্তু গুরুত্ব অনেক বেশি, মার্কেটিং এর কাজের পরিধি অনেক বেশি, কার তুলনায়, সেলিং এর তুলনায়। লাস্ট একটা পয়েন্ট দেখো মার্কেটিং এর বলছে, অ্যাজ ইট স্ট্রেসেস দ্য ইম্পর্টেন্স অন লং টার্ম নিডস, লং টার্ম স্ট্র্যাটেজিস অ্যাপ্লাইড। সবসময় এই বিপণনের যে উদ্দেশ্যটা সেটা হয় কি দীর্ঘমেয়াদী, হ্যাঁ, বা দীর্ঘকালীন একটা উদ্দেশ্য রেখে সেই মার্কেটিং এর গুরুত্বটা রাখা হয়। অর্থাৎ এই আজ কোনো একটা প্রোডাক্ট যেভাবে হোক সেল করে দিলাম, আর তারপর কাল থেকে তার আর কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কিছু কাজ করবে না, সেটা কিন্তু নয়। কারণ বাজারে টিকে থাকতে গেলে 8-5টা পণ্যের সাথে, সেখানে কিন্তু সেই পণ্যের যে উপযোগিতা, সেই পণ্যের যে চাহিদা সৃষ্টি করা, সেই পণ্যের যে ইউটিলিটিস যেগুলো, সেগুলো লোকের কাছে যাতে আরো স্যাটিসফ্যাক্টরিলি যাতে সেগুলো রিচ করতে পারে, সেইটা কিন্তু মার্কেটিং এর দায়িত্বের মধ্যে পড়ে। তাই দীর্ঘমেয়াদী নানান ধরনের কৌশল এখানে কিন্তু নিতে হয়। Whereas আমরা সেলিং এর ক্ষেত্রে দেখছি as it laid emphasis on short term needs, short term strategies applied. যেভাবে হোক কোনো একটা প্রোডাক্ট তৈরির পর ক্রেতাকে হাতে তুলে দেওয়া, ক্রেতাকে সেটা ফোর্সিবলি হতে পারে বা অন্য যে কোনো উপায় হতে পারে, তাকে সেল করা, অর্থাৎ এই ট্রান্সফার অফ গুডস অ্যান্ড সার্ভিস, এই জিনিসটাকে জাস্ট ফুলফিল করতে পারলেই
সেটাই হচ্ছে সেলিংয়ের দায়িত্ব বা সেলিংয়ের কর্তব্য। কাজেই স্বল্পমেয়াদী কিছু কৌশল সেটুকুনি নেওয়াই যথেষ্ট, সেটা হচ্ছে সেলিংয়ের মধ্যে পড়ে। কিন্তু মার্কেটিং যেটা, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী উদ্দেশ্য রেখে যেহেতু চলে, তাই দীর্ঘমেয়াদী কতগুলো কৌশল এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। তাহলে বুঝতেই পারছো মার্কেটিং আর সেলিং এই দুইয়ের পার্থক্য আমরা পেলাম। নেক্সট, বিপণন মিশ্রণ। এই কোশ্চেনটা আসে পরীক্ষায় যে বিপণন মিশ্রণ কাকে বলে বা হোয়াট ইজ মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্সের এখানে আমি ডেফিনেশনটা রেখেছি, তার মাধ্যমেই তোমরা বিপণন মিশ্রণ কাকে বলে এটা জানতে পারবে। মার্কেটিং মিক্স ফর এ ফার্ম স্ট্যান্ডস ফর ফাইন্ডিং আউট দ্য বেস্ট সেটিং ফর ইটস মার্কেটিং ডিসিশন ভেরিয়েবলস। অর্থাৎ কোনো জিনিসের যখন বিপণন করা হচ্ছে, বিপণনকারীর কতগুলো সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো খুব সর্বোত্তম উপায়ে যদি সেটা পেশ করা যায়, কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কোনো একটা প্রোডাক্টিভ ফার্ম সেগুলো যদি খুঁজে বার করে যে কোন কোন পদ্ধতিতে কোন কোন উপায়ে সেটা ক্রেতার কাছে গিয়ে পৌঁছে দেওয়ার প্রয়োজন, সেটাই হচ্ছে মার্কেটিং মিক্স। অর্থাৎ মার্কেটিং মিক্সের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বের জায়গা সেটা হচ্ছে মার্কেটিং ডিসিশন। মার্কেটিং ডিসিশন ভেরিয়েবল কনসিস্ট অফ 3 টাইপস অফ ফ্যাক্টরস। এই যে বারবার বলছি যে বিপণনের যে সিদ্ধান্তগুলো এমনভাবে নেওয়া হবে যাতে করে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রেতার কাছে খুব সহজেই জিনিসগুলো তার কাছে পৌঁছে দিতে পারবে এবং জিনিসের চাহিদা সৃষ্টি হবে এবং ক্রেতা সেই পণ্যের স্যাটিসফ্যাকশন পাবে। তাহলে এটা করতে গেলে 3 ধরনের ফ্যাক্টরস এই মার্কেটিং মিক্সের সঙ্গে যুক্ত থাকে। কি কি? একটা হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস মিক্স, বিভিন্ন ধরনের পণ্য পরিষেবার যে মিশ্রণ। ডিস্ট্রিবিউশন মিক্স, বন্টনগত যে মিশ্রণ। আর একটা হচ্ছে কমিউনিকেশন মিক্স, অর্থাৎ যোগাযোগগত মিশ্রণ। কি কি বললাম? সার্ভিস মিক্স, ডিস্ট্রিবিউশন মিক্স, কমিউনিকেশন মিক্স। এই 3টে ফ্যাক্টর কাজ করে কোনো একটা মার্কেটিং ডিসিশনের ক্ষেত্রে। সেই মার্কেটিং ডিসিশন নিতে গেলে যেগুলোকে খুব সহজে খুব ভালোভাবে যাতে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া যায়, ক্রেতার স্যাটিসফ্যাকশনের জায়গাটা তৈরি হয়, সেইটাই মার্কেটিং মিক্সের আলোচ্য বিষয়। পরেরটা দেখো, মার্কেটিং রিসার্চ। এটাও কিন্তু প্রশ্ন আমাদের অনেক সময় পরীক্ষায় থাকে যে হোয়াট ইজ মার্কেটিং রিসার্চ, অর্থাৎ বিপণন গবেষণা বলতে কি বোঝায়। মার্কেটিং রিসার্চ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস অফ মার্কেটিং অর সেলস ম্যানেজমেন্ট। অর্থাৎ যে কোনো প্রোডাক্টের তার বিক্রয় বা বিপণন যে কোনো ক্ষেত্রে, যে মার্কেটিং ম্যানেজমেন্টই হোক বা সেলস ম্যানেজমেন্ট হোক, সেই অ্যাসপেক্টে আমরা দেখি যে সেখানে গবেষণা একটা খুব বড় কাজ করে, একটা গবেষণার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। মার্কেট রিসার্চ স্টাডিজ, কেন এটা দরকার, কেন বিপণন গবেষণার প্রয়োজন? না, মার্কেট রিসার্চ স্টাডিজ দ্য নেচার অ্যান্ড কম্পোজিশন অফ দ্য মার্কেট and estimates the sales potentials of the product in such a market under study. যে কোনো একটা মার্কেটে সেখানে কোন ধরনের ক্রেতা রয়েছে, ক্রেতাদের কি ধরনের জিনিসের প্রতি তাদের চাহিদা যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে এবং ক্রেতাদের আয়ের পরিমাণ কত, ক্রেতা ওই নির্দিষ্ট জিনিসের প্রতি কত পরিমাণ তিনি ব্যয় করতে চান, ঠিক আছে, ক্রেতাদের পছন্দ বা অপছন্দ এবং ক্রেতা সন্তুষ্টি, সমস্ত বিষয়গুলো কিন্তু এক্ষেত্রে ওই বিপণন গবেষণার ক্ষেত্রে খুঁটিয়ে দেখা হয়। মার্কেট রিসার্চ স্টাডিজ দ্য নেচার অ্যান্ড কম্পোজিশন অফ দ্য মার্কেট। ঠিক আছে, মার্কেটের যে কম্পোজিশন বা মার্কেটের কি নেচার সেটা যেমন সেখানে খতিয়ে দেখা হয়, তার সঙ্গে সেখানে একটা কতটা পরিমাণে ওই পার্টিকুলার মার্কেটে প্রোডাক্টের বিক্রির সম্ভাবনা রয়েছে সেটা আগে থেকে একটা এস্টিমেশন করা হয়। এমন তার জন্য পুরোপুরি একটা টিম কাজ করে, সেই টিম স্টাডি করে, মার্কেট স্টাডি করে সেলস পোটেনশিয়ালিটিটা সেখান থেকে খুঁজে পাওয়া যায়। মার্কেটিং রিসার্চ হ্যাজ ওয়াইড কভারেজ লাইক পজিশন অফ এক্সিস্টিং প্রোডাক্টস, প্রসপেক্ট অফ নিউ প্রোডাক্ট, প্রফিটেবল
টেরিটরিজ এটসেট্রা। কথাটা মানে কি না, বলছে বিপণনগত গবেষণার কি আছে, একটা ওয়াইড কভারেজ আছে, যেখানে বর্তমানে কোন ধরনের প্রোডাক্ট সেই মার্কেটকে ছেয়ে রয়েছে সেটা আগে অবস্থানটা জেনে নেওয়া। প্রসপেক্ট অফ নিউ প্রোডাক্ট, নতুন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে গেলে আদৌ সেটা সেখানে টিকবে কিনা, আদৌ সেটা বর্তমান যে প্রোডাক্ট রয়েছে তার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে কিনা, এবং সেই যে এলাকায় যেখানে ওই প্রোডাক্টের টোটালি মার্কেটিং হচ্ছে বা রিসার্চ করা হয় সেখানে তার মুনাফা যোগ্যতা কতটা রয়েছে, ওই এলাকাতে ওই প্রোডাক্টের কতটা প্রফিট ক্যাপাবিলিটি রয়েছে, সেই জায়গাটাও কিন্তু এখানে গবেষণার মধ্যে আসে। তাহলে এই সমস্ত জিনিসগুলোর উপরে কিন্তু টোটালি কভারেজ করা হয়। হ্যাঁ, ওয়াইড কভারেজ করা হয়। কি কি না, একটা হচ্ছে পজিশন অফ এক্সিস্টিং প্রোডাক্ট, একটা হচ্ছে প্রসপেক্ট অফ নিউ প্রোডাক্ট, থার্ড হচ্ছে প্রফিটেবল টেরিটরিজ। ঠিক আছে, আদৌ ওই জায়গাটা ওই পার্টিকুলার প্রোডাক্টের জন্য প্রফিটেবল কিনা এটাও কিন্তু খতিয়ে দেখা প্রয়োজন। দেখো পরেরটা, মার্কেটিং ম্যানেজমেন্ট, সেলস ম্যানেজমেন্ট, এই কথাগুলোর মধ্যে কি পার্থক্য, অর্থাৎ বিপণন ব্যবস্থাপনা আর হচ্ছে বিক্রয় ব্যবস্থাপনা। এই কথা দুটো আপাতভাবে হয়তো অনেক ক্ষেত্রে এক মনে হতে পারে, কিন্তু এর মধ্যে তার ডিফারেন্স বিস্তর। কিরকম না, বলছে বোথ মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট হ্যাভ সামথিং কমন উইথ সাম ওয়াইডার কভারেজ ফর মার্কেটিং ম্যানেজমেন্ট। গোড়া থেকেই বলা হচ্ছে যে মার্কেটিং আর সেলিং এর মধ্যে মার্কেটিং এর কিন্তু স্কোপ অনেক বেশি ওয়াইড রাদার দ্যান সেলিং। সেলের মেন অবজেক্টিভ হচ্ছে টু আর্ন প্রফিট, যে কোনো ভাবে হোক কোনো প্রফিটকে নিয়ে আসা, প্রফিট আর্ন করা, এটাই হচ্ছে সেলিং এর অবজেক্টিভ। কিন্তু মার্কেটিং এর অবজেক্টিভ কিন্তু সবসময় হচ্ছে কনজিউমার স্যাটিসফ্যাকশন, সেখানে সেলটা বড় কথা নয়, ক্রেতা সন্তুষ্টি, এটাই বড় কথা। তাহলে বোঝা যাচ্ছে যে মার্কেটিং কথাটা সেলিং এর থেকে আরো বেশি, অনেক বেশি প্রসারিত, অনেক বেশি উদ্দেশ্যপূর্ণ। দেখো অনেক বেশি সুদূর প্রসারী। Marketing management and sales management have something common with some wider coverage for marketing management. Marketing management is a genus of which sales management is a species. Sales management's functions are limited to sales organizations, কারণ আগেই বললাম যে একটা সেলস ডিপার্টমেন্ট বা কোনো একটা সেলস অর্গানাইজেশন তার কাজের পরিধি অত্যন্ত সীমিত। প্রোডাক্টকে প্রোডাকশন পয়েন্ট থেকে নিয়ে এসে সেটা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া, এটা কাস্টমারের কাছে সেল করা, জাস্ট এটুকুনি। তাহলে সেটা সেলস অর্গানাইজেশন হতে পারে, সেলস এজেন্সি হতে পারে, বা বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেলের কাছে পৌঁছে দেওয়া। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন চ্যানেল মানে বললাম যে উৎপাদনের পর থেকে সেটা দেখা গেলো প্রথমে হয়তো ডিস্ট্রিবিউটার, তারপর তো স্টকিস্ট, তারপর হয়তো দেখা গেলো হোলসেলার, তারপর হচ্ছে রিটেলার, তারপর কি আলটিমেট কাস্টমারের হাতে পৌঁছলো, এটাকে বলছে ডিস্ট্রিবিউশন চ্যানেল। তাহলে বিভিন্ন সেলস এজেন্সিগুলো রয়েছে, বিভিন্ন সেলস অর্গানাইজেশনগুলো রয়েছে বা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, তাদের মাধ্যম দিয়ে সেলস ম্যানেজমেন্ট কি করে, কোনো পণ্যের সেলিং এর পার্টটা তারা দেখভাল করে। কিন্তু মার্কেটিং ম্যানেজমেন্ট কভার্স not only the entire process of selling but also designing of products, production policies, market survey and research etc. আশা করি বুঝতেই পারছো যে মার্কেটিং ম্যানেজমেন্টের তার কিন্তু যে লক্ষ্য, তার যেটা কাজের পরিধি, সেটা কিন্তু অনেক বেশি ওয়াইডার দ্যান সেলস ম্যানেজমেন্ট। কারণ মার্কেটিং ম্যানেজমেন্ট যে শুধুমাত্র যে ওই প্রোডাক্টকে কিভাবে সেল করা সেটার দিকে দেখে তা নয়, কোন পদ্ধতিতে এই সেলিং প্রসেসটা যেটা, হ্যাঁ, অর্থাৎ বিক্রয় প্রক্রিয়া যেটাকে আমরা বলি, বিক্রয় পদ্ধতি এবং প্রক্রিয়া পুরোপুরি সেটাকে খতিয়ে দেখে হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। তার সঙ্গে হচ্ছে প্রোডাক্ট ডিজাইনিং। প্রোডাক্ট ডিজাইনিংটা ভীষণভাবে কিন্তু ক্রেতা মনে কাজ করে, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিজাইন সেখানে কিন্তু মানে সেখানে মার্কেট রিসার্চ করে সেই প্রোডাক্ট ডিজাইনিং এর বিষয়টা সেখানে কিন্তু ভীষণভাবে খতিয়ে দেখা হয়, এবং তার প্রোডাকশন পলিসিস, কি পরিমাণে প্রোডাকশন হবে, কোন মার্কেটের জন্য কত পরিমাণে হবে, এবং আদৌ সেই মার্কেটে সেই ধরনের যে প্রোডাকশন সেটা সেখানে অ্যাকসেপ্টেড কিনা, এই সমস্ত ব্যাপারগুলো
সেটা মার্কেট সার্ভে এবং মার্কেট রিসার্চের মাধ্যমে মার্কেটিং ম্যানেজমেন্ট এই কাজগুলো কিন্তু করে থাকে। তাহলে মার্কেটিং ম্যানেজমেন্টের কিন্তু অনেক সুদূর প্রসারী বা বলতে পারো যে কোনো লং টার্ম কিছু অ্যাপ্রোচ রয়েছে, হোয়ারেস সেলস ম্যানেজমেন্ট তার কিন্তু অ্যাপ্রোচটা হচ্ছে শর্ট টার্ম। নেক্সট, ইম্পর্টেন্স অফ সেলস ম্যানেজমেন্ট, অর্থাৎ বিক্রয় ব্যবস্থাপনার কি গুরুত্ব রয়েছে এটা আমরা জানবো। এরকম কোশ্চেন থাকে যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ সেলস ম্যানেজমেন্ট। ইম্পর্টেন্স অফ সেলস ম্যানেজমেন্ট আর টু হ্যাভ লার্জার সেলস। দেখো, সেলস ডিপার্টমেন্টের কাজ খুব সীমিত, যেভাবে হোক বিক্রির পরিমাণকে বাড়ানো, এইটা হচ্ছে তাদের প্রধান লক্ষ্য। এবং তার সঙ্গে সঙ্গে টার্ন ওভারকে আরো যাতে বাড়ানো যায় সেটাও একটা এর লক্ষ্যের মধ্যে থাকে। কাস্টমারের ডিমান্ডকে পূরণ করা, ক্রেতার চাহিদা পূরণ, আর বিক্রি বাড়ানো, তার সঙ্গে টার্ন ওভারের সাথে সাথে ক্রেতার চাহিদা এবং কাস্টমাররা যে সমস্ত সার্ভিস চাইছে অর্থাৎ সেই সার্ভিসকে প্রোভাইড করা। ঠিক আছে, কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করা। আর হচ্ছে এক্সটেনশন অফ মার্কেট। আমাদের প্রোডাক্ট যে এরিয়ার মধ্যে রয়েছে শুধু সেই এরিয়ার মধ্যে থাকলে একটা সময় পর যখন এই এরিয়াটা টোটালি স্যাচুরেটেড হয়ে গেল তখন কিন্তু মার্কেট রিসার্চ করতে হয় এবং তার মাধ্যমে আস্তে আস্তে কি করা হয় না মার্কেটকে আরো বেশি এক্সপেনশন করা হয়। এই এক্সটেনশন অফ মার্কেট কিন্তু সেলস ম্যানেজমেন্টের কাজের মধ্যেও পড়ে। আর ফরেন এক্সচেঞ্জ আর্নিং, খুব স্বাভাবিকভাবেই আজকে যেটা হয়তো লোকাল মার্কেটে যে প্রোডাক্ট রয়েছে পরে পরে ওটা স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে সেই প্রোডাক্টকে আরো এক্সটেন্ড করা হয় এবং তার পরবর্তীতে হচ্ছে ফরেন মার্কেটেও সেই প্রোডাক্টকে আমরা এক্সটেন্ড করতে পারি। তাহলে যখনই আমরা বিদেশের বাজারে কোনো একটা প্রোডাক্টকে নিয়ে যাই স্বাভাবিকভাবেই সেখান থেকে বিদেশি মুদ্রা আয়ের একটা উৎস তৈরি হয় এবং সেটা সেলস ম্যানেজমেন্ট ইম্পর্টেন্সের মধ্যে রয়েছে। তাহলে কি কি আমরা আরেকবার বলি, সেলস ম্যানেজমেন্ট ইম্পর্টেন্স কি কি? বিক্রির পরিমাণ বাড়ানো, তার সাথে সাথে টার্ন ওভার যাতে আরো বাড়ে এবং তার পাশে হচ্ছে ক্রেতার চাহিদাকে পূরণ করা আর ক্রেতাদেরকে পরিষেবা দেওয়া, বাজারের সম্প্রসারণ এবং তার সঙ্গে বিদেশি মুদ্রা আয়ের পথ তৈরি করে। এগুলো হচ্ছে সবই ইম্পর্টেন্স অফ সেলস ম্যানেজমেন্ট। সেলসম্যানশিপ, আমরা এই কথা প্রায় শুনি। ঠিক আছে, এই যে বিক্রয় কর্মী যারা রয়েছে, এই সেলসম্যানশিপ বলতে কি বোঝায় বা কাকে বলবো আমরা? বলছে when a seller after explaining the nature and utility of the product can induce the customer to buy that product and in most cases he becomes successful to sell the product to him. This art or technique of the salesman is called salesmanship. এই বিক্রয় যোগ্যতা যেটা যেটা একজন বিক্রয় কর্মীর অবশ্যই থাকা প্রয়োজন। একজন বিক্রয় কর্মীর যা যা গুণাবলী দরকার তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেলসম্যানশিপ। এই সেলসম্যানশিপ বলতে কি বোঝায় সেটা আমরা অনেকেই কম বেশি এই ডেফিনেশন না জানলেও বাস্তব থেকে জানি যে একজন বিক্রেতা কি করে না যখনই ধরো আমাদের কাছে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসে সেই প্রোডাক্টের সে কিন্তু প্রথমে এক্সপ্লেনেশন দেয় প্রোডাক্টটি কি বা কোন পারপাসে ইউজ করা হয়। ঠিক আছে, এর কি কি ইউটিলিটিস রয়েছে অর্থাৎ নেচার অ্যান্ড ইউটিলিটি অফ দ্য প্রোডাক্ট। তাহলে সেই প্রোডাক্ট সম্বন্ধে নতুন একটা প্রোডাক্ট যা হয়তো আমরা আগে কখনো হয়তো দেখিনি বা ইউজ করিনি সেই প্রোডাক্ট সম্পর্কে সে প্রথমে কি করে এক্সপ্লেইন করে এবং তার মাধ্যমে কাস্টমারের কাছে সে এই প্রোডাক্টটা এমনভাবে তুলে ধরে যাতে কাস্টমার ওই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হয় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তার যে মানে বিক্রয়যোগ মানে কি বলবো তার যে সেলসম্যানশিপ যে কোয়ালিটিস সেই কোয়ালিটির মাধ্যমে সে কি করে না কাস্টমারের কাছে ওই প্রোডাক্টটা সেল করতে সে সাকসেসফুল হয়। এই যে কৌশল বা যে আর্ট বা টেকনিক একজন সেলসম্যান ইউজ করে তার প্রোডাক্টকে সেল করার ক্ষেত্রে সেটাকেই বলা হচ্ছে সেলসম্যানশিপ। সো সেলসম্যানশিপ ইজ দ্য আর্ট অফ প্রেজেন্টিং, এটা খেয়াল রাখবে, আর্ট অফ প্রেজেন্টিং অ্যান অফার that the prospect appreciates the need for it and a mutually satisfactory sale follows. ক্রেতা যদি না যথেষ্ট সন্তুষ্ট হয়, ক্রেতা যদি সেই প্রোডাক্টের প্রয়োজন বা তার চাহিদা যদি সে না যদি বুঝতে পারে তাহলে কিন্তু এই সেলসম্যানশিপ আদৌ কিন্তু কোনোভাবে
সাকসেস পায় না। তাই একজন ভালো সেলসম্যানের কাজই হচ্ছে যে এমনভাবে উপস্থাপনা করা, এমনভাবে প্রোডাক্টের রিপ্রেজেন্ট করা যাতে করে ওই ক্রেতা, ওই প্রোডাক্টের সম্ভাব্য ক্রেতা সে যেন একদম তার পার্মানেন্ট ক্রেতা হিসেবে সেটা তৈরি হয় এবং সেই প্রোডাক্ট সে ইউজ করে যাতে সে স্যাটিসফ্যাকশন পায়। এটাই হচ্ছে সেলসম্যানশিপের একটা কাজের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পাবলিসিটি। আমরা এই দুটোকে অনেকেই এক চোখে দেখি বা একভাবে জানি, কিন্তু এই দুই শব্দের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে। অ্যাডভার্টাইজমেন্ট কথাটা মানে হচ্ছে বিজ্ঞাপন, পাবলিসিটি কথাটা মানে হচ্ছে প্রচার। বিজ্ঞাপন সাধারণত একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ বা কমার্শিয়াল অ্যাসপেক্ট থেকে করা হয়। পাবলিসিটিটা কিন্তু সাধারণত কোনো সোশ্যাল কোনো ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে সাধারণভাবে ব্যবহার করা হয়। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বিজ্ঞাপন, বাংলায় বলে ইট ইজ কনসার্নড উইথ সাপ্লাই অফ ইনফরমেশন অফ গুডস টু দ্য কাস্টমার্স। অর্থাৎ বাণিজ্যিক ক্ষেত্রে ক্রেতার কাছে কোনো পণ্যের গুণাগুণ তুলে ধরা, ক্রেতার কাছে কোনো প্রোডাক্টের বিভিন্ন ধরনের যে রিলেটেড যে তথ্যগুলো আছে সেগুলো তাকে জানানো, এটাই হচ্ছে বিজ্ঞাপনের মূল কাজ। পাবলিসিটিটা কি? পাবলিসিটি বলছে যে ইট ইজ কনসার্নড উইথ drawing attention to the public about a principal idealism of goods। অর্থাৎ সাধারণ মানুষের কাছে অ্যাটেনশন ড্র করা যে কোনো একটা প্রিন্সিপাল ওপর বা কোনো একটা গুডসের আইডিয়ালিজমের ওপর, তার উপর কাজ করা। অর্থাৎ কোনো একটা নীতিগতভাবে যে ওই জিনিসটা কেন আমরা ব্যবহার করব বা সেটার মধ্যে আদর্শগত কোনো দিক আছে কিনা। অর্থাৎ ধরো রাতের বেলায় মশা কামড়ালে মশারি টাঙিয়ে শোয়া উচিত, এর মধ্যে এর যে একটা নীতিগত বা আদর্শগত একটা দিক আছে। অর্থাৎ শরীর স্বাস্থ্য যদি ঠিক রাখতে হয় তাহলে স্বাস্থ্য দপ্তর থেকে এই যে একটা প্রচার করা হলো, এটা হচ্ছে পাবলিসিটি। এখানে কিন্তু কোনো রকম আর্থিক লাভের উদ্দেশ্য রেখে কাজটা কিন্তু করা হচ্ছে না, ঠিক আছে। কিন্তু যখনই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, বিজ্ঞাপন কিন্তু সবসময় ব্যবসায়িক বা বাণিজ্যিক স্বার্থ মাথায় রেখে করা হয়। নেক্সট, অ্যাডভার্টাইজমেন্ট কি বলছে দেখো, ইট হেল্পস টু ইনক্রিজ দ্য প্রফিট অফ দ্য অ্যাডভার্টাইজার। বিজ্ঞাপন কি করে না, বিজ্ঞাপনদাতার মুনাফা কি করে বাড়ানো যায় সেইটাতে সাহায্য করে। অর্থাৎ বিজ্ঞাপন ছাড়া বর্তমান যুগে কোনো প্রোডাক্টকে টিকিয়ে রাখা প্রায় অসম্ভব, ঠিক আছে। তো সেটার জন্যই বিজ্ঞাপন দেওয়া হয়। তাই বিজ্ঞাপন কি করে না, বিজ্ঞাপনদাতার মুনাফা বাড়াতে সাহায্য করে। নেক্সট, দ্য অবজেক্টিভ ইজ, আচ্ছা এপাশে দেখো পাবলিসিটিতে বলছে ইট হেল্পস টু ফুলফিল দ্য ইন্টারেস্ট অফ দ্য পার্সন অর ইনস্টিটিউশন। অর্থাৎ কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের তাদের যে স্বার্থ সেটাকে পূরণ করার ক্ষেত্রে প্রচার কাজ করে, ঠিক আছে। এটা বারবার বলছি একই কথা, যে এখানে কিন্তু কোনো বাণিজ্যিক স্বার্থ সে অর্থে নেই, সেটা কোনো ব্যক্তিগত বা কোনো প্রাতিষ্ঠানিক স্বার্থের উদ্দেশ্যে প্রচারকে কাজে লাগানো হয়। অ্যাডভার্টাইজমেন্ট থার্ড পয়েন্ট বলছে অবজেক্টিভ ইজ টু ডিরাইভ ফিনান্সিয়াল ইন্টারেস্ট। তাহলে এখানে কি হচ্ছে, আর্থিক স্বার্থটাকেই বিশেষভাবে জোর দেওয়া হয় কোথায়, বিজ্ঞাপনে। কিন্তু পাবলিসিটির ক্ষেত্রে যে কথাটা আগে বলেছি আরও একবার বলা হয়েছে এখানে, যে দেয়ার ইজ নো ইন্টারেস্ট ইনভলভড। কোনো ফিনান্সিয়াল ইন্টারেস্ট সেক্ষেত্রে কিন্তু কোনো এক্ষেত্রে কাজ করছে না, কোথায় না প্রচারের ক্ষেত্রে। বিজ্ঞাপন পরের পয়েন্টে বলছে যে অ্যাডভার্টাইজমেন্ট মে বি আইদার ইন রিটন অর প্রিন্টেড ফর্ম। আমরা তো দেখেছি যে বিজ্ঞাপন ধরো রেডিওতে হচ্ছে বা টেলিভিশনে হচ্ছে অথবা নিউজ পেপারে আমরা বিজ্ঞাপন দেখি, তা সেটা হয় কি লিখিত অথবা ছাপার অক্ষরে সেটা হয়, ঠিক আছে। তো সাধারণভাবে এতেই আমরা দেখি। কিন্তু পাবলিসিটি কিসে হয়, পাবলিসিটি কিন্তু হচ্ছে সবসময় আইদার ইন রিটেন ফর্ম, ঠিক আছে, বা এটাও কিন্তু আমরা বলতে পারি প্রিন্টেড ফর্ম। এটাও পাবলিসিটিটাও কিন্তু লিখিত হতে পারে প্রচার, বা এটাও কিন্তু প্রিন্টেড ফর্ম হতে পারে। অর্থাৎ এটার ক্ষেত্রে খুব একটা পার্থক্য আমরা দেখি না অ্যাডভার্টাইজমেন্ট আর পাবলিসিটি, বাদ বাকি জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বড় ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। নেক্সট পয়েন্ট, এসেন্সিয়াল কোয়ালিটিস অফ এ গুড সেলসম্যান। ভালো একজন বিক্রয় কর্মী হতে গেলে, সেলসম্যান হতে গেলে তার কি কি গুণাবলী থাকা উচিত। এই গুণাবলীগুলো আমরা কম বেশি প্রত্যেকে জানি, যে যে সমস্ত গুণাবলী থাকতে হয় একজন ভালো সেলসম্যান হতে গেলে।
ফার্স্ট হচ্ছে গুডস অ্যাপিয়ারেন্স অ্যান্ড স্মার্টনেস, অর্থাৎ তার ভালো, তার রিপ্রেজেন্টেশন, তার স্মার্টনেস, এগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু তার খুব দরকার। তার সঙ্গে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং তার কোনো গুড হ্যাবিট থাকবে। অর্থাৎ ধরো কোনো কেউ একটা খৈনি খেতে খেতে বা কোনো স্মোক করতে করতে কেউ একটা সেলসম্যান কোনো চলে এলো আমাদের কাছে, আমরা হয়তো তাকে কোনোভাবে ভালোভাবে নাও নিতে পারি। সেই জন্য হ্যাবিট, হেলথ, এই দুটোকেই খুব ভালোভাবে তাকে রাখার দরকার। পার্সোনালিটি, ব্যক্তিত্ব, তার চেহারার মধ্যে, তার কথাবার্তার মধ্যে, বিভিন্ন তার আচরণের মধ্যে থাকা প্রয়োজন। চিয়ারফুলনেস অ্যান্ড পোলাইটনেস, একজন ভালো বিক্রয় কর্মীর সবসময় সে পোলাইট হবে এবং তার চিয়ারফুলনেস থাকবে। আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স, এটাও একটা আনাদার পয়েন্ট যেটা একজন সেলসম্যানের অবশ্যই থাকা প্রয়োজন। আর একটা এসেন্সিয়াল কোয়ালিটি হচ্ছে পাওয়ার অফ ইমেজিনেশন। যখন একটা সম্ভাব্য ক্রেতার কাছে একজন সেলসম্যান এসে কথা বলছেন, তিনি সবসময় কিন্তু তার মাইন্ড রিড করার চেষ্টা করবেন, অর্থাৎ তিনি কোন ধরনের জিনিসটা চাইছেন বা কিভাবে চাইছেন বা কোন সময় পেতে চাইছেন, ঠিক আছে? এটা হচ্ছে পাওয়ার অফ ইমেজিনেশন, এটা তার থাকা প্রয়োজন আছে। নলেজ অফ সাইকোলজি আর অনেস্টি অ্যান্ড ডিউটিফুলনেস, ঠিক আছে? সেখানে সততার একটা বিরাট গুণ আছে, তো সর্বত্রই সেটা কিন্তু আমাদের সেলসম্যানদের ক্ষেত্রেও তাই। আর ডিউটিফুলনেস, অর্থাৎ যে কথা দেওয়া হয়েছে সেই কথা যেন ক্রেতার সঙ্গে যেন তার কোনো খেলাপ না হয়, তার কর্তব্য পরায়ণতা সেখানে বজায় রাখা, এটা হচ্ছে সেলসম্যানের গুণাবলীর মধ্যে পড়ে। পরের পয়েন্টে আসি। নেক্সট হচ্ছে যে মডার্ন কনসেপ্ট অফ মার্কেটিং। মার্কেটিং এর ওল্ড অ্যান্ড মডার্ন দুটো সেপারেট কনসেপ্ট আছে। মডার্ন কনসেপ্ট কি বলছে এটা দেখে নিই। আমরা জানি পিএফ ড্রাকার একজন হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্টের একজন খুব বড় প্রবক্তা। তিনি বলেছেন কি না, দ্য পারপাস অফ এ বিজনেস ইজ টু ক্রিয়েট এ কাস্টমার। ঠিক আছে, একটা কারবারের উদ্দেশ্যই হচ্ছে ক্রেতা সৃষ্টি করা। সো মার্কেটিং ইজ দ্যাট ফাংশন of business which is related to the creation of customer. তাহলে বিজনেসের উদ্দেশ্য যদি হয় কাস্টমার ক্রিয়েশন, ক্রেতা সৃষ্টি করা, তাহলে মার্কেটিং সেখানে কিভাবে সাহায্য করে না, মার্কেটিং এর কাজই সেখানে হচ্ছে এই কাস্টমারকে তৈরি করা, কাস্টমার সৃষ্টি করা বা ক্রেতা নতুন করে তৈরি করার যে দায়িত্বটা সেটা নেয় হচ্ছে মার্কেটিং। মার্কেটিং কনসেপ্ট ইজ এ কাস্টমার ওরিয়েন্টেশন backed by integrated marketing aimed at generating customer satisfaction. আর প্রথম থেকে বলে আসছি যে সেলস আর মার্কেটিং এই দুইয়ের মধ্যে তফাৎ আছে। যে সেলিং ডিপার্টমেন্ট বা সেলসের মূল কাজই হচ্ছে কি কোনো প্রোডাক্টকে সেল করা, আর যেখানে আমার মার্কেটিং এর মূল দায়িত্বই হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। এই কথাটা বারবার কিন্তু জোর দিয়ে বলা হয়েছে। তাই মার্কেটিং কনসেপ্ট হচ্ছে কাস্টমার ওরিয়েন্টেশন। কাস্টমার কোন প্রোডাক্ট পেতে চায়, কিভাবে পেতে চায়, হ্যাঁ, তাতে সেভাবে তার প্রফিটেবিলিটি সেখানে কিভাবে কাজ করছে বা কিছু লং টার্ম যে আউটলুক সেইগুলো মাথায় রেখে কিন্তু এই জায়গাটা তৈরি করা হয়। অর্থাৎ কাস্টমার স্যাটিসফ্যাকশনকে জেনারেট করতে গিয়ে কতকগুলো বিভিন্ন ধরনের যে তার বিপণন কৌশল সেগুলোকে ব্যবহার করে মার্কেটিং কনসেপ্টটা সেইখানে কাজ করে। পরের পয়েন্ট আসছি, দেখো মার্কেটিং ম্যানেজমেন্ট বা বিপণন ব্যবস্থাপনা কি বা কাকে বলে। Marketing management may be defined as the planning, direction, and control of the entire marketing activity of a firm or division of a firm, including the formulation of marketing objectives, policies, programs, and strategy, and commonly embracing product development, organizing, and staffing to carry out plans and controlling marketing performance. খুব বিরাট একটা ডেফিনেশন, খুব ছোট করে বলছি। বিপণন ব্যবস্থাপনা বলা হচ্ছে যে পুরোপুরি বিপণনের যে কাজ, সেই কাজের মধ্যে পরিকল্পনা করা বা তার নির্দেশনা দেওয়া, নিয়ন্ত্রণ করা। যে কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোনো একটা পার্টিকুলার ডিভিশনের এটা কাজের মধ্যে যুক্ত থাকে। এবং শুধু তাই নয়, এর মধ্যে যে বিপণনের যে সমস্ত উদ্দেশ্যগুলোকে তৈরি করা
বা তার যে সমস্ত নীতি বা তার যে সমস্ত কর্মসূচিগুলোকে সেগুলোকে সঠিকভাবে সেগুলোকে প্রণয়ন করা, এবং তার পাশাপাশি হচ্ছে কি প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ আগে যে প্রোডাক্টটা ছিল পরবর্তীকালে তার সঙ্গে কিছু ভ্যালু অ্যাডিশন করে সেই প্রোডাক্টটা যাতে মডার্ন যে সমস্ত কাস্টমার রয়েছে, মডার্ন জেনারেশন যে কাস্টমার রয়েছে তাদের চাহিদা অনুসারে সেটাকে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া। পুরো ব্যাপারটার সঙ্গে এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অর্গানাইজিং, স্টাফিং, হ্যাঁ, এই ব্যাপারটা পুরোটার এই কাজের মধ্যে কিন্তু এই মার্কেটিং ম্যানেজমেন্ট জড়িত। পরেরটা কি আছে দেখো, এবার হচ্ছে ফাংশনস অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। কি আছে মার্কেটিং ম্যানেজমেন্টের কি কি কাজ? মার্কেটিং ম্যানেজমেন্টের কাজের মধ্যে প্রথম হচ্ছে যে টু স্টিমুলেট পিপল টু বাই, লোক যাতে কেনে জিনিসটা তার জন্য তাদেরকে সেই মতন করে আরো বেশি করে উৎসাহিত করা বা তাদেরকে সেই দিকে প্রসারিত করা। টু নো দ্য মার্কেট, আগে জানতে হবে যে প্রোডাক্টটা মার্কেটে আসছে তার সেখানে আদৌ বাজার আছে কিনা। কাজেই বাজার সম্পর্কে একটা মানে তার একটা মার্কেট মানে তার রিসার্চ বা তার একটা গবেষণা প্রয়োজন। বাজার গবেষণা না করলে কিন্তু মার্কেট সম্বন্ধে জানা সম্ভব নয়, এবং সেখানে সেই ক্রেতা আছেন কিনা বা ক্রেতারা সেই ধরনের প্রোডাক্ট চান কিনা সেই জায়গাটা জানার জন্য বাজার গবেষণা প্রয়োজন। টু ইন্টারপ্রেট দ্য মার্কেট কনসেপ্টস, ঠিক আছে, এই মার্কেট কনসেপ্ট সম্বন্ধে তাদের খুব স্বচ্ছতা বা তাদের খুব স্বচ্ছভাবে ব্যাখ্যা দেওয়া, এটাও কিন্তু মার্কেটিং ম্যানেজমেন্টের কাজের মধ্যে পড়ে। টু কোঅর্ডিনেট ডিফারেন্ট মার্কেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ একটা বড় ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে তার মধ্যে আবার কতগুলো রয়েছে ছোট ছোট সমস্ত নানা রকম সেকশন রয়েছে বা নানা রকম বিভিন্ন ডিভিশনগুলো রয়েছে। এখন এই বিভিন্ন যে বিপণনের কাজগুলোর মধ্যে তাদের মধ্যে সমন্বয় তৈরি করা, এটাও কিন্তু মার্কেটিং ম্যানেজমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে। টু পার্টিসিপেট ইন পলিসি ফর্মুলেশন বা পলিসি ফরমেশন, অর্থাৎ ওই কারবারের যে বিপণন ব্যবস্থাপনার যে সমস্ত নীতিগুলো তৈরি করে সেই নীতির অংশীদার হিসেবে মার্কেটিং ম্যানেজমেন্ট কিন্তু তার সঙ্গে ইনভলভ থাকে। টু এস্টাবলিশ এ ক্লিয়ারলি কনসেপ্ট সেলস টার্গেট, প্রতিটা প্রতিষ্ঠানেরই একটা সেলস টার্গেট থাকে, প্রতি বছরের একটা টার্গেট থাকে, একটা লং টার্ম টার্গেট থাকে। তো সেইটাকে খুব পরিষ্কারভাবে সেই সেলস টার্গেটটাকে নিয়ে আসা, সেলস টার্গেটটাকে তৈরি করা, এবং সেটা মার্কেটিং ম্যানেজমেন্টের কাজের মধ্যে পড়ে। আর তার পাশাপাশি হচ্ছে টু ইনিশিয়েট রিসার্চ, বাজার সম্পর্কে গবেষণা, সেটাও কিন্তু মার্কেটিং ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে। পরে কি আছে দেখি, প্রোডাক্ট লাইফ সাইকেল। প্রায় প্রশ্ন আসে যে হোয়াট ইজ প্রোডাক্ট লাইফ সাইকেল। হ্যাঁ, বাংলায় এটাকে বলে পণ্যের জীবন চক্র। বলতে কি বোঝায়? মানুষের যেমন জীবন চক্র আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একটা প্রোডাক্টেরও তেমনই শুরু থেকে শেষ অবধি কতগুলো স্টেজ ক্রস করে। দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কনসেপ্ট in marketing, is derived from the fact that a product has a definite pattern of sales volume. হ্যাঁ, অর্থাৎ একটা প্রোডাক্টের যে যতগুলো স্টেজ রয়েছে আমরা মার্কেটিং এ দেখেছি যে সেইগুলো কিন্তু যে একটা কতটা পরিমাণে সেলস হবে, সেলস ভলিউম কতটা হবে, সেইটা কিন্তু একটা প্রোডাক্ট লাইফ সাইকেলটাকে পুরোপুরি আমরা যদি সেটা খতিয়ে দেখি তার মাধ্যম থেকে পেতে পারি। দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল পোর্ট্রেস ডিস্টিংক্ট স্টেজেস ইন দ্য সেলস লাইফ অফ এ প্রোডাক্ট, অর্থাৎ একটা প্রোডাক্টের যে তার গোটাটারই প্রোডাকশনের পর থেকে সেলস পর্যন্ত অনেকগুলো স্টেজ ক্রস করে, সেই স্টেজগুলোকেই অ্যাকচুয়ালি বলা হয় প্রোডাক্ট লাইফ সাইকেল। দ্য লাইফ সাইকেল অফ এ প্রোডাক্ট ইজ ডিটারমাইন্ড বাই থ্রি ফ্যাক্টরস, তিনটে বিষয়ের উপরে এই প্রোডাক্ট লাইফ সাইকেল কিন্তু ইনভলভ বা তার উপরে নির্ভরশীল, বা তার উপরে ওই প্রোডাক্ট লাইফ সাইকেলের তিনটে ফ্যাক্টর তার সঙ্গে যুক্ত রয়েছে। কি কি? একটা হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জ, প্রযুক্তিগত যদি পরিবর্তন হয় স্বাভাবিকভাবেই কি হবে, প্রোডাক্টের মধ্যে চেঞ্জ আসবে। স্কেল অফ অ্যাকসেপ্টেবিলিটি, অর্থাৎ কি মাত্রায় ওই ধরনের জিনিস মার্কেটে অ্যাকসেপ্ট করছে কাস্টমাররা বা কত পরিমাণে তার অ্যাকসেপ্টেন্স রয়েছে। প্রিভিলেজেস অ্যান্ড অপরচুনিটিস অফ কম্পিটিটার্স, অর্থাৎ মার্কেটে যে সমস্ত ওই প্রোডাক্টের কম্পিটিটররা রয়েছেন তারা এর থেকে কতটা সুযোগ সুবিধা নিচ্ছে, তারা সেই মানে প্রোডাক্ট আসার ফলে তারা কতটা সুযোগ পেয়ে যাচ্ছে, কম্পিটিটররা কতটা স্পেস পাচ্ছে, এটাও কিন্তু প্রোডাক্ট লাইফ সাইকেল এই যে তিনটে ফ্যাক্টর তার উপরে কিন্তু নির্ধারিত হয়।
অবজেক্টিভস অফ প্রোডাক্ট প্রাইসিং, এই যে একটা প্রোডাক্টের যে দাম ফেলা হয়, হ্যাঁ, এই দাম ফেলার পেছনে উদ্দেশ্য কি কি কাজ করে। একটা হচ্ছে যে পরিমাণে একটা বিশাল পরিমাণে মূলধনী বিনিয়োগ হয়েছে ওই কারবারে, তার টার্গেট রেট স্থির করা, স্টেবিলাইজেশন অফ এ স্পেসিফিক প্রাইসিং, অর্থাৎ নির্দিষ্ট বা নির্ধারিত দামে তার স্থিতিশীলতা বজায় রাখা, মেনটেন্যান্স অ্যান্ড এক্সপ্যানশন অফ মার্কেট শেয়ার, অর্থাৎ বাজারের কতটা শেয়ার সে অলরেডি তারা মেনটেন করবে এবং কতটা তার এক্সপ্যান্ড করবে সেটাকে ঠিক রাখা। আর হচ্ছে প্রিভেনশন বা প্রিভেন্টিং কম্পিটিশনকে প্রতিহত করা। আর ফিক্সেশন অফ ইথিক্যাল প্রাইসিং, হ্যাঁ, যেমন খুশি দাম নয়, একটা এথিক্স থাকবে, দাম কতটা জায়গায় গেলে তবে ঠিক হবে সেটা একটা তার নীতিগতভাবে সেটাকে নির্ধারণ করে। এটাই হচ্ছে প্রোডাক্ট প্রাইসিং এর অবজেক্টিভ বা উদ্দেশ্য। এলিমেন্টস অফ ফ্যাক্টরস অফ প্রাইসিং। আচ্ছা, প্রাইসিং ফ্যাক্টরসে কি কি এলিমেন্ট কাজ করে না, 4টে এলিমেন্ট আছে। নাম্বার 1 হচ্ছে কস্ট অফ প্রোডাকশন অফ দ্য প্রোডাক্ট, একটা জিনিস তৈরির ক্ষেত্রে তার যে দাম, হ্যাঁ, পণ্যের যেটা কস্ট, যেটা প্রাইস অফ দ্য কম্পিটিটরস, অন্যান্য যারা মানে প্রতিযোগী রয়েছে তারা কোন দামে বিক্রি করছে, তাদের কি দাম রয়েছে, চাহিদার প্রকৃতি বা নেচার অফ ডিমান্ড, কোন ক্ষেত্রে ওটা ব্যবহার হয়, কি কাজে লাগে, আর কোয়ালিটি অ্যান্ড ইউটিলিটি অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের কি গুণাগুণ রয়েছে, প্রোডাক্টের কি ইউটিলাইজেশন রয়েছে, কোন ক্ষেত্রে প্রোডাক্টটা ব্যবহার হয়, কি তার গুণাগুণ সেটি। আচ্ছা, এবার হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি বা দাম কৌশল বলতে কি বোঝায়। স্ট্র্যাটেজি কথাটা মানে কি, স্ট্র্যাটেজি বলছে ইজ এ ব্রড প্ল্যান অফ অ্যাকশন বাই হুইচ অ্যান অর্গানাইজেশন ইন্টেন্ডস টু রিচ ইটস গোল, অর্থাৎ যদি কোনো সংস্থা তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে চায়, ঠিক আছে, তার জন্য যেসব প্ল্যান অফ অ্যাকশন নেওয়া হয়, যে সমস্ত কর্মসূচিগুলো নেওয়া হয়, যে সমস্ত পরিকল্পিত কর্মসূচিগুলো নেওয়া হয়, সেটাকে স্ট্র্যাটেজি বলা হচ্ছে। প্রাইসিং ইজ ডিটারমাইন্ড উইথ দ্য অ্যাডাপশন অফ প্রাইসিং স্ট্র্যাটেজি so that it will be possible for the firm to gain power for survival in the competition. প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে যে কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে তার দামটাকে ঠিক রাখা, অর্থাৎ দাম নীতি যদি ঠিক মতো না থাকে এবং সেই নীতিগত কৌশলগুলো যদি ঠিকভাবে না নেওয়া হয়, তাহলে কিন্তু প্রতিযোগীদের সঙ্গে টিকে থাকা সম্ভব নয়। তাই প্রাইসিং স্ট্র্যাটেজিটা খুব একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেলস অর্গানাইজেশন বা বিক্রয় সংস্থা কাকে বলে। সেলস অর্গানাইজেশন বা বিক্রয় সংস্থা বলছে দ্য প্রপার কন্ডাক্ট অফ ভেরিয়াস অ্যাক্টিভিটিস রিলেটিং টু সেলস, ইট এমব্রেসেস দ্য সেলস প্ল্যানিং, ডিমান্ড ক্রিয়েশন, প্রাইস ফিক্সিং, সেলস পলিসিস, কোঅর্ডিনেশন অফ সেলস, ফিনান্স, সেলস টেরিটরিজ, অ্যাডভার্টাইজিং অ্যান্ড সেলস প্রমোশন। একটা বিরাট জায়গা নিয়ে কাজ করছে সেলস অর্গানাইজেশন। বিক্রয় সংস্থা বিভিন্ন ধরনের সেলস রিলেটেড যে সমস্ত কাজকর্ম রয়েছে, যার মধ্যে রয়েছে বিক্রয় পরিকল্পনা বা চাহিদা তৈরি করা, চাহিদা সৃষ্টি বা দাম নির্ধারণ করা, বিক্রয় নীতি, এবং হচ্ছে বিভিন্ন বিক্রয় কর্মীদের মধ্যে সমন্বয় সাধন করা এবং বিনিয়োগ, আর হচ্ছে টেরিটরি ঠিক করা, বিজ্ঞাপন এবং বিক্রয় প্রসার, এই সব কাজগুলোকে একসাথে মিলে বলা হচ্ছে সেলস অর্গানাইজেশন। সেলস অর্গানাইজেশনের মধ্যে এই বিভিন্ন ডিপার্টমেন্টগুলো কাজ করে। কি কি কাজ সেলস ম্যানেজমেন্টের? একটা হচ্ছে নতুন ধরনের কোনো প্রোডাক্ট বাজারে বিক্রি করা, দ্বিতীয় হচ্ছে যে বাজারকে আরো বেশি প্রসার করার বা আরো বেশি করে বাজারকে প্রসার করে বাজারের প্রসারের যে সম্ভাবনা তার সুযোগ সৃষ্টি করা, থার্ড যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রেন্ডারিং সার্ভিস টু দ্য কাস্টমার্স, ক্রেতাদেরকে তাদের পরিষেবা পৌঁছে দেওয়া, অ্যাডজাস্টমেন্ট উইথ চেঞ্জ সার্কামস্টেন্সেস, অনেক সময় কি হয় আমাদের যে পরিস্থিতি পরিবর্তন হয় তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট তৈরি করা, আর স্যাটিসফাইং দ্য কনজিউমার্স নিড, অর্থাৎ এই যে পরিবর্তিত পরিস্থিতিতে তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে ক্রেতাদের যে স্বার্থ, ক্রেতাদের যে চাহিদা, সেটাকে পুরোপুরি সন্তুষ্টি বিধান করা বা তাকে পূরণ করা, এটাও কিন্তু সেলস ম্যানেজমেন্টের কাজের মধ্যে পড়ে। দেখো, ফ্যাক্টরস কনসিডার্ড ফর ডিটারমিনিং সেলস অর্গানাইজেশন, কি কি ফ্যাক্টর কাজ করে একটা সেলস অর্গানাইজেশনের ক্ষেত্রে। একটা সেলস অর্গানাইজেশনের ডিটারমিনেশন যেগুলো থাকে, হ্যাঁ, তার পিছনে কি কি ফ্যাক্টরস কাজ করছে। একটা হচ্ছে কি পরিমাণ বিক্রি হবে, তার ভলিউমটা ঠিক করা, প্রোডাক্টের কি নেচার সেটা জানা,
টাইপ অ্যান্ড নাম্বার অফ কাস্টমার্স, কত পরিমাণে আমাদের ক্রেতা রয়েছে প্রোডাক্টের এবং সেই কাস্টমারটা কত রকমের হতে পারে। এক্সটেন্ট অফ দ্য মার্কেট, বাজারের কত দূর প্রচার বা প্রসার রয়েছে, বাজারের এক্সটেনশনটা কতটা। আর কম্পিটিশন, আমাদের প্রতিযোগী কারা রয়েছে। এগুলি হচ্ছে সেলস অর্গানাইজেশন নির্ধারণ করার ক্ষেত্রে বিষয় বা এই ফ্যাক্টরগুলোর উপরে এগুলো ডিপেন্ড করে। দেখো এবার হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। বলছে দ্যাট গুডস কনস্টিটিউট দ্য বাল্ক অফ মোস্ট কান্ট্রিজ প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং এফর্টস। আচ্ছা কি কি আছে? ডিউরেবল, তারপর হচ্ছে ইম্পালস, তারপর হচ্ছে ফিজিক্যাল, তারপর হচ্ছে সার্ভিস। আচ্ছা এখানে এই যে চারটে অপশনের মধ্যে এখানে যেটা উত্তর হবে ফিজিক্যাল গুডস কনস্টিটিউট দ্য বাল্ক অফ মোস্ট কান্ট্রিজ প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং এফর্টস। দ্বিতীয় প্রশ্ন বলছে মার্কেটিং রিসার্চ, প্রোডাক্ট প্ল্যানিং, ক্রিয়েশন অফ ডিমান্ড, ডিস্ট্রিবিউশন বিলং টু হুইচ ক্যাটাগরি অফ দ্য মার্কেটিং ম্যানেজমেন্ট। এখানে আছে স্কোপ, তারপর হচ্ছে নেচার, তারপর হচ্ছে ফাংশনস, তারপর হচ্ছে ফিচার্স। এইগুলো সবগুলি কিন্তু মার্কেটিং এর ফাংশনের মধ্যে পড়ছে, তাই সি হবে কারেক্ট আনসার। পরেরটা দেখো, নেম হুইচ অফ দ্য ফলোইং ইজ ওয়ান অফ দ্য মার্কেটিং গোলস। প্রথমে আছে অপটিমাম ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল রিসোর্স, কনজিউমার অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন, স্যাটিসফ্যাকশন অফ কনজিউমার নিডস, চেঞ্জিং রোল অফ পার্সনস। আমি একাধিকবার এটা বলেছি যে ক্রেতাদের চাহিদাকে পূরণ করা, এটাই হচ্ছে মার্কেটিং গোলের একটা, এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মার্কেটিং গোল আর কি। সি হবে কারেক্ট আনসার। পরেরটা, নেম হুইচ ওয়ান ইজ নট দ্য টাইপ অফ মার্কেটিং। কোনটা মার্কেটিং এর মধ্যে পড়ে না? অনলাইন মার্কেটিং, পার্সোনাল মার্কেটিং, ইন্টারভিউ, অফলাইন মার্কেটিং। দেখো তিনটের সঙ্গে মার্কেটিং কতটা যুক্ত আছে, কিন্তু ইন্টারভিউ কিন্তু কোনো মার্কেটিং এর টাইপ নয়, কাজে সি হবে কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ওয়ান ইজ নট অ্যামং দ্য 4 P's অফ মার্কেটিং মিক্স। এই 4 P তার মধ্যে এই যে চারটে অপশন আছে তার মধ্যে কোনটা পড়ে না? প্লেস, প্রমোশন, প্রোডাক্ট, ঠিক আছে, আর একটা হয় প্রাইস। এখানে প্রাইস নেই, তার জায়গায় পিপল দেওয়া আছে, এটাই হবে কারেক্ট আনসার। পরেরটা, কনজিউমার সলিউশন, কাস্টমার কস্ট, কমিউনিকেশন, দিজ আর দ্য 3 C's অফ মার্কেটিং মিক্স। নেম দ্য 4th C অফ দ্য মার্কেটিং মিক্স। তাহলে তিনটে দেওয়া আছে, চতুর্থটা কোনটা? হ্যাঁ আচ্ছা, কম্পিটিশন, কনজামশন, কনভিনিয়েন্স, কাস্টমার ডিভিশন। এখানে কনভিনিয়েন্স হবে কারেক্ট আনসার, অর্থাৎ কনজিউমার সলিউশন, কাস্টমার কস্ট, কমিউনিকেশন আর হচ্ছে কনভিনিয়েন্স, এটাই চারটেকে মিলে বলা হয় 4 C's অফ মার্কেটিং মিক্স। আইডেন্টিফাই দ্য স্টেজ অফ প্রোডাক্ট লাইফ সাইকেল ইন হুইচ সেলস আর অ্যাট পিক। অর্থাৎ কোন ক্ষেত্রে পণ্যের জীবনচক্রে বিক্রয় সর্বোচ্চ পরিমাণে হয়? ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, ডিক্লাইন। কোন স্টেজে হবে? আশা করি তোমরা আন্দাজে বুঝতে পারছো যে একটা প্রোডাক্ট যখন ম্যাচুরিটি স্টেজে গিয়ে পৌঁছয় প্রোডাক্ট লাইফ সাইকেলে, তখন তার বিক্রয়ের পরিমাণ হয় সর্বাধিক। A company getting ready to launch a new product must make several decisions. However, the company must first decide on. আচ্ছা কি প্রথমে ডিসাইড করবে? Whether to launch the product in a single location, whether to launch the product in a region, timing of the new product introduction, আর লাস্টে বলেছে whether to launch the product into full national or international distribution. অ্যাকচুয়ালি কোন সময়ে এই প্রোডাক্টটা মার্কেটে আনা হচ্ছে, এটা খুব একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, কাজেই সেক্ষেত্রে সি হবে কারেক্ট আনসার। পরের এবং লাস্ট কোয়েশ্চেন, সেটিং প্রাইস অন দ্য বেসিস অফ দ্য কম্পিটিশন ফর দ্য প্রোডাক্ট ইজ নোন অ্যাজ। এই যে ধরো কম্পিটিশনের মাধ্যমে কোনো একটা প্রোডাক্টের দামকে সেট করা হয়, হ্যাঁ কোন জায়গায় প্রোডাক্টের দামটা দাঁড়াবে, কোন ধরনের প্রাইসিং পলিসির উপর ডিপেন্ড করে? কস্ট বেসড প্রাইসিং, ডিমান্ড বেসড প্রাইসিং, কম্পিটিশন বেসড প্রাইসিং, ভ্যালু বেসড প্রাইসিং। অবশ্যই কম্পিটিটিভ দিকে তাকিয়ে এই দামটা কিন্তু ফেলা হয়, সেই জন্য এটাকে বলা হয় কম্পিটিশন বেসড প্রাইসিং। আজকে আমাদের এই টপিকটা টোটালি আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের যা যেখানে ডাউট আছে সেটা রাখবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।